Bangladesh is strategically important to us. As of today, কৌশলগত কারণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, এমনকি তাদের ক্ষেত্রেও বিষয়টা একই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার জন্য একটি নোট ভার্বাল দিয়েছেন। সেই নোট ভার্বাল দেওয়ার ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রশ্ন উঠেছে যে একটি উদ্ধৃতি করে ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে আমরাও ওয়াকারুজ্জামানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সম্প্রীতি এবং সমঝোতা চাই। গত 5ই আগস্ট এবং বাংলাদেশের সেনা শাসন নিয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তিনি এক বৈঠককালে এই সমস্ত তথ্য জানিয়েছেন এবং তিনি কি বলেছেন গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো থাকছে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং অনেকেই বলছিলেন যে সেনাপ্রধান ওয়াকারের সাথে ভারতীয় সেনাপ্রধানের কি আলাপ আলোচনা হলো এবং সেটা নিয়ে কেন এত উত্তেজনা। চাঞ্চল্যকর যা ঘটছে মুখোমুখি দুই দেশের সেনাপ্রধান। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে। আসলে সীমান্তে কি ঘটছে সেটা আগে জেনে নিতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে বাংলাদেশ ভারত সীমান্তের 0 লাইন থেকে 150 গজের মধ্যে ভারতকে কোনো কাজ করতে দেয়া হবে না। এর মধ্যে 3টি জেলার 5টি সীমান্তে বিএসএফ এর কাজ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আসলে কি ঘটনা ঘটেছে? আমরা যে তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী ভারতের বিএসএফ বাংলাদেশের 3 জেলার 5টি সীমান্তবর্তী অঞ্চলে কাঁটা তারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে। শুধু কাঁটা তারের বেড়া নয়, পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসও বসাচ্ছে তারা বলছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে সীমান্তে বাংলাদেশ থেকে যেন কোনো অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ না করতে পারে। এখন আমরা একটু চোখ বুলাতে চাই যে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যে নির্দেশনাবলী রয়েছে তাতে কি উল্লেখ আছে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের 0 লাইনের 150 গজের মধ্যে প্রতিরক্ষা সামর্থ্যতা সম্বলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া 0 লাইন থেকে 150 গজের ভেতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের সম্মতি নিতে হবে। সম্মতি ছাড়া বিজিবি বলি অথবা বিএসএফ বলি কোনো পক্ষই কাজ করতে পারবে না। কিন্তু বিএসএফ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বা বিজিবি বিএসএফ এর মধ্যে সমঝোতা ছাড়াই সীমান্তে বেড়া নির্মাণের কাজটি শুরু করে। এরপরেই যত বিপত্তি ঘটতে থাকে। প্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে ইতোমধ্যে 3271 কিলোমিটার সীমান্তে কাঁটা তারের বেড়া দিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে এটি দেয়া হয়নি। সবসময় আপত্তি জানিয়ে এলেও ভারত সীমান্তের বিস্তৃত অঞ্চল জুড়ে কাঁটা তারের বেড়া নির্মাণ করেছে। এখন বাকি আছে 885 কিলোমিটার। এরই বিভিন্ন অংশে স্থাপনা নির্মাণ শুরু করে বিএসএফ। বাংলাদেশের পক্ষে বিজিবি তীব্র আপত্তি জানায় এবং কোথাও কোথাও প্রতিরোধ গড়ে তোলে। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ সীমান্তে কাঁটা তার এর বেড়া নির্মাণ এর উদ্যোগটি বন্ধ রাখলেও বিভিন্ন জায়গায় এখনো উত্তেজনা অব্যাহত রয়েছে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আসলে আপত্তির মূল কারণ কি? চাঁপাইনবাবগঞ্জ 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা এবং লালমনিরহাটের ভারতীয়রা 0 লাইন থেকে 150 গজের মধ্যেই নির্মাণ কাজ শুরু করে, যা উভয় দেশের সমঝোতা অনুযায়ী হওয়ার কথা নয়। আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত 4টি সমঝোতা স্মারক রয়েছে। তাহলে ভারত কেন আগ বাড়িয়ে কোনো ধরনের অনুমতি ছাড়াই এই ধরনের কাজ শুরু করলো? প্রিয় দর্শক, ইতিমধ্যেই ভারত 160টি স্থানে বেড়া তৈরি করেছে আর 87টি স্থানে ঝামেলা রয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা, লালমনিরহাটে সাম্প্রতিক সময়ে সীমান্তে কাঁটা তারের বেড়া নিয়ে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছে। এইরকম উত্তেজনাই আমরা গত কয়েকদিনে দেখেছি। এ নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলোচনাও হয়েছে। বিজিবি শক্ত অবস্থান নেয়ার পর বিএসএফ খানিকটা পিছু হটেছে। যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেখান থেকে আমরা দেখছি যে বিজেপির শক্ত প্রতিবাদের কারণে বিএসএফ এই কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগটি থামিয়েছে,
কিন্তু এখনো বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তের বিভিন্ন জায়গায় গোপনে গোপনে এই বেড়া নির্মাণ করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা ভাইরাল ভিডিওতে দেখলাম বিজিবির পাশাপাশি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষও কিন্তু রুখে দাঁড়াবার জন্য ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক, সীমান্তে যখন এই ঘটনা ঘটছে তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক যেন উষ্ণতার দিকে নিয়ে যাওয়া যায় সেই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আজকে ভারতের সেনাপ্রধানও একটা ব্রিফিং করেছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয়। প্রতিদিনই সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, দিল্লি এবং ঢাকা একে অপরের প্রতিবেশী। দুই দেশই একে অপরের জন্য কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না। এই সীমান্ত উত্তেজনা শুরুর দিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছিলেন যে ভারত আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা এর বিপরীত। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশও ভারতের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একই সঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে। আমাদের মধ্যে বৈরিতা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না। জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য বা বিবৃতিকে উদ্ধৃতি করে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে আমরাও ওয়াকারুজ্জামানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সম্প্রীতি এবং সমঝোতা চাই। ভারতীয় সেনাপ্রধানের যে ব্রিফিংটি আজকে হয়েছে সেখান থেকে চমকপ্রদ একটা তথ্যও বেরিয়ে এসেছে। কারণ আপনারা জানেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক চরম শীতলতার দিকে যায়। আমরা তো আসলে জানতামই না যে ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিতই যোগাযোগ হচ্ছে। যাই হোক, ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন যে বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় তখনও প্রতিবেশী দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছিল। বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হলেও সামরিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে যে সমন্বয় ছিল তা সেরকমই আছে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনায় বলি আর 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরের ঘটনায় বলি, ভারত এবং বাংলাদেশের মধ্যে নানাবিধ কার্যক্রম স্থগিত রয়েছে। যেমন ভারতের কয়েকটি আমন্ত্রণ ইতোমধ্যে বয়কট করেছে বাংলাদেশ। পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমঝোতা বৈঠকগুলো অনুষ্ঠিত হবার কথা ছিল সেটিও স্থগিত হয়ে গেছে। এবং আপনারা জানেন যে ভিসা প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হয়েছে দুদেশের মধ্যে। এই প্রসঙ্গটি টেনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ এবং ভারতীয় সেনাদের মধ্যে একমাত্র যে যৌথ মহড়া হতো সেটা বর্তমান সময়ে স্থগিত রয়েছে। যখনই পরিস্থিতির উন্নতি ঘটবে তখনই আমরা এই মহড়া চালাবো। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। ভারতীয় সেনাপ্রধানের এই কথাটিকে যদি আমি সত্য বলে মেনে নেই, তাহলে তার বাস্তবিক অর্থে মাঠে কি ধরনের নমুনা দেখতে পাবো? আমরা দেখলাম যে ভারতের অভ্যন্তর থেকে কিছু সংখ্যক মিডিয়া প্রতিনিয়ত উস্কানি দিল অব্যাহতভাবে। শুধু তাই নয়, ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনে হামলা করা হলো, কলকাতায়ও বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা হলো। প্রিয় দর্শক, কিন্তু এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে কিন্তু ভারতীয় দূতাবাসে কোনো ধরনের হামলা বা অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব হয়নি। এখন ভারতীয় সেনাপ্রধান যে বক্তব্যটি দিলেন সেই বক্তব্যের পরপরই আমরা দেখলাম ভারতের দিল্লির বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হলো। এর আগে আপনারা জানেন, একদিন আগে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশকে না জানিয়ে কেন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে সেই বিষয়ে সুস্পষ্ট জবাব চাওয়া হয়। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি বলেন যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই বিষয়ে একটি সুস্পষ্ট ব্যাখ্যা বাংলাদেশ সরকারের কাছে উপস্থাপন করা হবে। এই যখন আলাপ আলোচনা বা তলবের ঘটনা, তখন সেনাপ্রধান আবার বিবৃতি দিয়ে সম্পর্ক উষ্ণতার দিকে নিয়ে যাবার আহ্বান জানালেন। কিন্তু ভারতীয় সেনাপ্রধানের এই ব্রিফিং এর পরপরই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করা হলো। তার মানে কি, পাল্টাপাল্টি উদ্যোগ গ্রহণ করছে ভারত। আর এই ঘটনাটি শুরু হয়েছে কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকেই। তাহলে আমরা কি ভাববো? ভারত কি সত্যিকার অর্থেই সম্পর্ককে
উষ্ণতার দিকে নিয়ে যেতে চায়, এটা কিন্তু অত্যন্ত ভাবনার বিষয়। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা জানাচ্ছি। দু একটি মতামত আমি পড়ে নিতে চাই। মরিয়ম সোমা, বিডিআর খুনের বিচার চাই। মাহবুবুর রশিদ, এখন থেকে যোগাযোগ হবে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে, ব্যক্তিগত মতামত দিয়েছেন তিনি। জাহিদা বেগম, ভারতকে কোনো বিশ্বাস নেই, ভারত বাংলাদেশের আস্থার জায়গাটা হারিয়েছে, সুতরাং বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সেনাবাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে সব দিক বিবেচনা করে। চাঁদনি মার্জিয়া, তিনি বলেছেন সবার আগে সত্য এবং তথ্য সমৃদ্ধ খবর পরিবেশনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতিও। জামির হোসেন বলেছেন এখন ইউটিউব গুলো শুধু ভিউজের জন্য ব্লগস করে। আসাদুজ্জামান অনেক বলেছেন উপদেষ্টাদের সংস্কার না করলে বিজেপি হত্যার বিচার হবে না, উপদেষ্টাদের সংস্কার করার জোর দাবি জানাচ্ছে। অনেক অনেক কৃতজ্ঞতা যারা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কাশেম মিয়া, তিনি একটি কমেন্ট করেছেন, ভারত বলছে তারা তাদের সীমানায় বেড়া নির্মাণ করছে, আমাদের দেশের মানুষ বাধা দিচ্ছে কেন? আইন মেনে কাজ করলে সমস্যা নাই, আইনি বিষয়ে তারা কি বলে? আইনে সুস্পষ্ট ভাবে আছে যে শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো দেশই বেড়া নির্মাণ করতে পারবে না, পাশাপাশি কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবে না। যদি উদ্যোগ গ্রহণ করতেই হয় তাহলে দুদেশকে ঐক্যমত্যে আসতে হবে। সেই বিধানটাই লঙ্ঘন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদি এই 150 গজের বাইরে তারা কোনো কিছু নির্মাণ করে, স্থাপনা তৈরি করে অথবা কোনো কিছু স্থাপন করে, তাতে তো বাংলাদেশের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের আপত্তি হচ্ছে 1975 সালে ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশনাবলী যে আছে সেটার আসলে লঙ্ঘন করছে ভারত। ইতিমধ্যে 160টি জায়গায় তারা বেড়া নির্মাণ করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখনো কিছু অংশ, আমি যে তথ্যটি বলেছি যে বেড়ার আওতামুক্ত রয়েছে এবং অনেক জায়গায় নদী রয়েছে, সেই জায়গাগুলোতে ইলেকট্রনিক ডিভাইস স্থাপনেরও উদ্যোগ গ্রহণ করেছে ভারত। এটা অবশ্যই আমাদের জন্য অ্যালার্মিং। এই বিষয়েই আসলে বাংলাদেশ প্রতিনিয়ত উদ্বেগ জানাচ্ছে এবং এসব কারণেই সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যে এই মুহূর্তে মানে উত্তরাধুনিক সময়ে ক্ষুদ্র রাষ্ট্র আর বৃহৎ রাষ্ট্র এই ধরনের বিবেচনা কখনোই কাজে আসে না। আপনারা জানেন যে সৌদি আরবের সঙ্গে কাতারের দীর্ঘদিনের বৈরিতা ছিল। সৌদি আরব বৃহৎ আয়তনের একটি রাষ্ট্র আর কাতার অত্যন্ত ক্ষুদ্র এবং ছোট্ট একটি রাষ্ট্র, কিন্তু কাতার দীর্ঘ সময় ধরে সৌদি আরবের নীতির বাইরে থেকে কি দুঃসাহস দেখিয়েছে, নতিজা দেখিয়েছে। সারা বিশ্ব অবাক হয়েছে কাতারের এই অগ্রগতি এবং উন্নয়ন দেখে। ইদানিংকালে সৌদি আরব এবং কাতারের সম্পর্ক উষ্ণতার দিকে যাচ্ছে, কিন্তু আমরা যদি গত 5 বছর আগেও তাকাই তাহলে দেখব কাতার এবং সৌদি আরবের মধ্যে সাপে নেউলে সম্পর্ক ছিল। সুতরাং বাংলাদেশ কত বড় বৈঠক হয়েছে সেইখানে আমরা দেখেছি এবং খুবই ভালো কথাই তিনি বলেছেন, যেখানে আমরা কোনো ঝয় ঝামেলা দেখছিলাম না, কিন্তু তারপরেও মানুষ কেন চাচ্ছে যে ভারতীয় কারোর সাথে আমাদের কোনো বৈঠকের নেই, মানে কোনো দরকার নেই তাদের সাথে, কারণ তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন আপনার আমার কাছে ফ্যাসিস্ট শেখ হাসিনা হইতে পারে, কিন্তু বাংলাদেশের অনেক অনেক যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের কাছে কিন্তু তাদের প্রাণ ভোমরা, তাদের জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে আছে। তো তারা কিন্তু অবশ্যই ভারতের মন্তব্য শুনতে চায়, জানতে চায়, এবং অনেকেই মনে করছে যে সেনাবাহিনীর সাথে গোপনে গোপনে হয়তো বা কোনো সলা পরামর্শ করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় সেনাবাহিনীরা। দর্শক শ্রোতা, এখন আপনাদের কাছে কি মনে হয় এই যে ভারতীয় সেনাপ্রধান তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছে এবং তিনি সেখানে আলোচনা করেছেন, হ্যাঁ বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক আছে, এবং গত ভিডিওতে আমি বলেছি যে ভারতীয় সেনাপ্রধান তিনি বলেছেন যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, এবং বাংলাদেশের চতুর্দিকে কিছু অংশ বাদ দিয়ে বাংলাদেশের চতুর সাইডেই ভারত কিন্তু অবস্থান করছে, এবং আমরা এমন কিছু চাবো না যেন বাংলাদেশ কোনো সংকটে পড়ে, বিপদে পড়ে। এটা কথা সত্যিই বলেছে, কারণ বাংলাদেশের চারপাশেই ভারতীয়দের আধিপত্য আছে। তো যাই হোক, কিন্তু এখন কথা হচ্ছে যে সীমান্তে যে পরিমাণ এখন উত্তেজনা চলছে তাতে করে ভারতীয় সেনাপ্রধান কিভাবে একটি শান্তির কথা বলে। তো যাই হোক, ভালো থাকবেন এবং আপনাদের মতামত করতে ভুলবেন না, এবং